সম্মানিত চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোভাবে পড়াশোনা করছেন এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছেন। আর আপনাদের এই প্রস্তুতি সহায়তার জন্য আপনাদের সাথে রয়েছে লাইভ রিটেন। লাইভ রিটেনের আজকে মেডিকেল পার্টের কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন সরকার আপনাদের সাথে আছি আজকের এই কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসে। আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আমরা জানি আমরা যারা ডক্টর রয়েছি আমাদের মেডিকেল পার্টের জন্য লিখিত পরীক্ষার নম্বর হয়েছে 900। এই 900-তে 200 হচ্ছে আমাদের টেকনিক্যাল পার্ট এবং বাকি 700 হয়েছে অন্যান্য বিষয়। অন্যান্য বিষয়ের প্রিপারেশন আমাদের জন্য নতুন হওয়াতে ওখানে নাম্বার তোলার চেয়ে আমাদের মেডিকেল পার্টের নাম্বার তোলাটা ইজি হয়ে থাকে। পাশাপাশি মৌখিক পরীক্ষাটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মৌখিক পরীক্ষার নম্বর খুব একটা বেশি না হওয়ায় আমরা ভালো একটি রেজাল্টের জন্য আমাদের লিখিত পরীক্ষায় জোর দিতে হয়। এখন আমরা যদি বিগত যে প্রশ্ন এসেছে ওই প্রশ্নে যাওয়ার আগে আমরা আমাদের সিলেবাসটা একটু দেখি, তাহলে দেখব যে আমাদের প্রথমেই থাকে বাংলা। এই বাংলায় ব্যাকরণে আমাদের জন্য সহজে এই 25 থেকে 30 তোলা খুবই ইজি। ভাব সম্প্রসারণ এবং সারমর্মে আমরা একটা মোটামুটি নাম্বার তুলতে পারি। আর সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তরে যে প্রশ্নগুলো আমরা কমন পাই এগুলো খুব ভালোভাবেই দিতে পারি, আর কিছু আনকমন প্রশ্ন থাকে ওগুলোতে আমরা বাকি আনসার লিখে দিয়ে আসি। এরপর ইংরেজির কথা যদি আমি বলি, ইংরেজিতে একটা নাম্বার ডিফারেন্স হয় বিভিন্ন পরীক্ষার্থীদের মধ্যে। ইংরেজির প্রিপারেশন যদি আমরা ভালোভাবে নিয়ে থাকি, বিশেষ করে আমরা অনেকে যে 50 নম্বরের রচনা থাকে এই রচনার দিকে খেয়াল করি না, বাকি শুধু ট্রান্সলেশন এবং প্যাসেজের নজর দিয়ে প্রিপারেশন নেই, তখন আমাদের কিন্তু একটা বিশাল অংশ গ্যাপ থেকে যায়। যার কারণে আমি বলবো যে রচনাটাও একটু আপনারা নজর দিবেন, পাশাপাশি ট্রান্সলেশন এবং প্যাসেজের আনসার দেওয়ার জন্য ওভাবে পড়াশোনা করবেন। তারপর যদি বাংলাদেশ অ্যাফেয়ার্সের কথা বলি, সেখানে আমাদের মুক্তিযুদ্ধে রয়েছে 50 নম্বর। পাশাপাশি আমাদের সংবিধান, সাংবিধানিক যে প্রতিষ্ঠান রয়েছে 3টি, এগুলোতে কিন্তু খুব সহজে নাম্বার তোলা যায়। পাশাপাশি আমরা বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষা এবং অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান রিলেটেড যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোতেও খুব ভালো একটি নাম্বার ওঠে। এগুলো যদি আমরা জোর দিয়ে পড়ি, পাশাপাশি যে অন্যান্য ইতিহাস ভিত্তিক প্রশ্ন বা সাম্প্রতিক প্রশ্নগুলো আমরা আনসার করতে পারবো। তারপর আমরা যদি আন্তর্জাতিকের দিকে খেয়াল করি, আন্তর্জাতিকে আমাদের তিনটি ভাগ, একটা রয়েছে কনসেপচুয়াল ইস্যু, একটি এম্পিরিক্যাল এবং একটি প্রবলেম সলভিং। কনসেপচুয়াল টুকু আমাদের জন্য কঠিন হলেও বিভিন্ন বই পড়ার মাধ্যমে আমরা এখানে ভালো একটি নাম্বার তুলতে পারি। পাশাপাশি এম্পিরিক্যাল এবং প্রবলেম সলভিংয়ে আমরা যদি অ্যাটলিস্ট মানচিত্রটা ভালোভাবে আঁকতে পারি, যেখান থেকে প্রশ্ন আসুক আমরা কিন্তু সহজে আনসার করতে পারবো। অর্থাৎ আপনি যদি আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার কোনো একটি দেশ নিয়ে প্রশ্ন আসলো, আপনি যদি মানচিত্রটা ভালো জানা থাকে, কিছু না পারলেও মানচিত্র একটি এঁকে ওইদিকে কিছু কথা লিখে আসতে পারবেন। আর প্রশ্ন কম পড়লে তো আশা করি সবাই খুব ভালোভাবেই লিখে আসবেন, ওটি নিয়ে নাই বললাম। আর ম্যাথের ক্ষেত্রে ইদানিং কিছু কঠিন প্রশ্ন হয়, তো আপনার আগে যেমন এসএসসির বইটুকু সলভ করলেই চলতো, কিন্তু বর্তমানে এসএসসির বই সহ সলভ করা লাগে। তো যারা ম্যাথ মোটামুটি পারেন তারা যদি এসএসসির বইটুকু সহ সলভ করে ফেলতে পারেন, তাহলে ম্যাথে আপনি 50 আশা করা যায় 45+ বা 50 পেতে পারবেন। আর যারা একটু দুর্বল আছেন বা ম্যাথে একটু ভীতি কাজ করে, তারা অ্যাটলিস্ট বিগত প্রশ্নভিত্তিক প্রিপারেশনটা নিলেও কিন্তু ভালো একটি নাম্বার তোলা যায়। আর অপরদিকে মেন্টাল এবিলিটি তো আমাদের জন্য একটি কমন একটি নাম্বার ক্যারি করে, কারণ প্রিলি এবং রিটেনের মেন্টাল এবিলিটি প্রায় সেম, শুধু আরেকটু অধিকতর পড়াশোনা করলে আমরা ভালো একটি নাম্বার তুলতে পারি। এই যে জেনারেল পার্ট, এখানে আমরা ডক্টর যারা আছি
ডক্টরদের মধ্যে নম্বর খুব বেশি একটা ভেরি করে না বা অল্প কিছু করে। তো আমাদের ভালো বা অনেকের ২-১ টা বিষয় কোনো কারণে খারাপ যেতেও পারে। তখন আমাদের যে নম্বর তোলার জায়গা, কারণ আমরা জানি এখানে কোনো বিষয়ে আপনি পরীক্ষা অ্যাটেন্ড করলে ফেইল নাই। হয়তো আপনি অন্য বিষয় দিয়ে যদি কভার করতে পারেন। সেক্ষেত্রে আমাদের মূল নম্বর তোলার জায়গায় হচ্ছে আমাদের মেডিকেল পার্ট। এই মেডিকেল পার্টের সিলেবাস যদি আমরা দেখি যে মেডিকেল পার্টের ২০০ তে যতটুক দেখি শুনেছি স্যারদের কাছে 160, 170 পর্যন্ত তোলা যায় এবং প্রিভিয়াস সময়ের মার্কশিটগুলো আমরা দেখলেও এরকম পাই যে কেউ দেখা যায় যে 100 পায়, কেউ আবার 150 পায়, কেউ 170 ও পায়। আবার এভারেজ হিসাবে 130 বা 140 পেয়ে থাকে। তো আপনি যদি এভারেজ একটি পরীক্ষা দেন 140 পান, আরেকজন আপনার আরেক কলিগ বা ফ্রেন্ড 170 পায়, 30 নম্বর কিন্তু আপনি অন্য সাবজেক্টে ডিফার করা খুব কঠিন হয়ে যায়, বিশেষ করে আমাদের জন্য। সেক্ষেত্রে আপনি যদি মেডিকেল পার্টটুকু জোর দিতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো একটি ভবিষ্যৎ রয়েছে বলে আমরা বিশ্বাস করি। আর এর জন্যই আপনাদের সাথে আমরা আছি লাইভ রিটেন, যেখানে আপনাদের প্রতিটি টপিকসকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে আমরা 12টি ক্লাস টেস্টে নিচ্ছি। এই 12টি ক্লাস টেস্টে আপনি হচ্ছে অন্যান্য বিষয়ে পড়া আমরা এমনভাবে রুটিনটা করেছি যেন আপনি অন্যান্য বিষয়ে পড়া কন্টিনিউ রাখবেন। পাশাপাশি প্রতিদিন ১ ঘন্টা বা ২ ঘন্টা পরে মেডিকেল অংশটা পড়বেন। পড়ার পর আপনি পরীক্ষাটা দিবেন। তাহলে আপনার মধ্যে একটা পড়াটাও হয়ে গেল, যাচাইও হয়ে গেল। পরীক্ষা দিয়ে যদি আপনি দেখেন যে আপনার কোনো একটা অংশ ঘাটতি রয়েছে, তখন ওই যে ঘাটতি অংশটুকু সেটি আপনি পরবর্তীতে রিকভার করতে পারবেন। বা প্রিভিয়াস কোয়েশ্চেন এক্সামও রয়েছে বা পরবর্তীতে সাবজেক্ট ফাইনাল মক টেস্টও রয়েছে, তখন আপনি সে অংশটি কভার করতে পারবেন। তো আমরা এমনভাবে রুটিনটা করেছি যাতে আপনার অন্যান্য পড়া হ্যাম্পার না হয়। কারণ আমাদের জন্য অন্যান্য পড়াটা সাধারণত আগে অনেকেরই পড়া থাকে না, নতুন করেই পড়তে হয়। সেক্ষেত্রে আমি বলব আপনারা অন্যান্য পড়া পড়েন, পাশাপাশি এই মেডিকেলটাও যদি পড়েন, আপনার ক্যারিয়ার হওয়াতে আপনি অনেকটাই এগিয়ে যাবেন। এবার আমরা জানি যে আমাদের সিলেবাসটা যদি একটু দেখি যে আমাদের অ্যানাটমিতে রয়েছে ৫০ নম্বর। এই অ্যানাটমির প্রশ্নটি কিন্তু পিওর অ্যানাটমির প্রশ্নটাই প্রায় হুবহুই থাকে। সেক্ষেত্রে অ্যানাটমি অফ সেল, সেল ডিভিশন, এরপর রয়েছে টিস্যু, নার্ভাস সিস্টেম, ডার্মাটোম, স্কিন, এরপর হচ্ছে আমাদের সিস্টেমিক যে অ্যানাটমিগুলো, এটা আমাদের সিলেবাসে রয়েছে। তারপর যদি আমরা দেখি ফিজিওলজির সিলেবাস, ফিজিওলজিতেও আমরা যে কার্ড আকারে পড়ে এসেছি এখানে সিলেবাসটাও প্রায় সেম। বেসিক টিস্যু, ব্লাড, সার্কুলেটরি টিস্যু, রেসপিরেটরি, ডাইজেশন, মেটাবলিজম। এখানে হচ্ছে মেটাবলিজম, ডাইজেশন দিয়ে, নিউট্রিশন দিয়ে বায়োকেমিস্ট্রি অংশটাকে এড করে দেওয়া হয়েছে, যার কারণে আপনি বায়োকেমিস্ট্রির সিলেবাসে হুবহু না দেখলেও আপনাকে কিন্তু পড়তে হবে। পাশাপাশি কি কিডনি, এন্ডোক্রাইনোলজি, নার্ভাস সিস্টেম এবং স্পেশাল সেন্স, এই স্পেশাল সেন্সের ইয়েতে পাশাপাশি এখানে ইএনটি এবং আয়ের অল্প কিছু প্রশ্ন এসে থাকে এবং এগুলো কমন কিছু প্রশ্ন এসে থাকে, যেমন ভিজুয়াল পাথওয়ে, লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন পাথওয়ে, ভেস্টি এরপর ভেস্টিবুলার অ্যাপারেটাস। এই জিনিসগুলো কিন্তু আপনি একবার পড়লে এখান থেকে প্রশ্নটা সহজে আনসার করতে পারবেন এবং ফুল নাম্বার ক্যারি করতে পারবেন। তো আমি মনে করি যে ফিজিওলজি অংশটাও আমাদের নাম্বার তোলার জন্য সহজ। তারপর যদি আমরা দেখি প্যাথোলজিতে, প্যাথোলজির প্রশ্ন হুবহু ওইভাবে আসে না, ওটা মেডিসিনের সাথে মার্জ করে চলে আসে। কিন্তু কিছু বেসিক প্যাথোলজি রয়েছে, যেমন সেল ইনফ্লামেশন, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, এরপর টিউমার, এরপর হিলিং, রিপেয়ার, হেমোডাইনামিক্স। যদিও শখটা হচ্ছে আপনার মেডিসিনের সাথে মার্জ করে যায়, এর প্রশ্নগুলো আসে। তারপর ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি কিছু প্রশ্ন, যেমন এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, প্যারাসাইট ইনফেকশন, প্রোটোজোয়াল ডিজিজ, এসটিডি, এই জিনিসগুলো প্যাথোলজির হুবহু না হলেও মাইক্রোবায়োলজির জিনিসগুলো কিন্তু এখানে দিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য যে ডিজিজ রয়েছে এখানে সিস্টেমিক প্যাথোলজির, এটা আমরা মেডিসিনের সাথে প্রিপারেশন নিলে আমাদের টপিকসটুকু পড়া হয়ে যায়। পাশাপাশি ফার্মাকোলজি কিছু প্রশ্ন আমাদের থাকে থার্ড ফেজের প্যাথোমাইক্রো ফার্মার। তো এই ফার্মার প্রশ্নটুকু যদি আপনি মেডিসিনের সাথে পড়েন, যেমন স্পেসিফিক কিছু প্রশ্ন আসে যেগুলো আমাদের খুব কমন, তাহলে হচ্ছে আপনি সহজে আনসার করতে পারবেন।
তারপর যদি আমরা মেডিসিনের সিলেবাসটা একটু দেখি, মেডিসিনে কিছু ইনিশিয়াল কথাবার্তা থাকে যেটা বর্তমানে একটা বা দুটি প্রশ্ন এসে থাকে, যেমন কাউন্সেলিং বা কিভাবে একটা পেশেন্টের সাথে ডিল করবেন বা একটা সিমটম কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন এ রিলেটেড আসে। এরপর হচ্ছে সিমটম এবং এখানে বাকি যে ডিজিজগুলো আছে ওইভাবে আমাদের সিলেবাসটুকু সাজানো আছে। আপনি যখন সিলেবাসটুকু দেখবেন দেখবেন যে প্রতিটা সিস্টেম অনুযায়ী আমাদের সিলেবাসটা সাজানো। এবার আমরা আমাদের মূল ক্লাসে একটু দেখি যে আমরা কিভাবে পড়াটা শুরু করব। আজকে আপনাদের সাথে আমি স্পেসিফিক সব প্রশ্ন নিয়ে আলোচনা করব না। আপনারা তো জানেন যে এখানে আমরা 3টি ক্লাস হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, আর টপিক সাবজেক্ট অনুযায়ী আমাদের 4টি ক্লাস রয়েছে। তো ইনিশিয়াল ক্লাস হিসাবে আমরা কোন অংশটুকুতে বেশি জোর দিব, কোন অংশটুকুতে জোর দিব, কম দিব, এই জিনিসগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনায় এসেছি। পাশাপাশি আপনারা কোন কোন অংশটুকু পরীক্ষায় ভুল করে থাকেন, এই যে বিশেষ করে আগের অভিজ্ঞতা তো আমাদের আছেই, আপনাদের বিগত কয়েকটি পরীক্ষার খাতা দেখেও যা বুঝতে পারলাম ওগুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি অ্যানাটমি দেখি, অ্যানাটমির সেল থেকে রেগুলারই প্রশ্ন থাকে। বিশেষ করে এখানে আপনারা দেখবেন যে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এবং সেল মেমব্রেন এই অংশটুকু থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন বেশি থাকে। পাশাপাশি রাইবোজোম, গোলগি বডি এগুলো টুকটাক মাঝে মধ্যে আসে। তবে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এবং আপনার সেল মেমব্রেন আপনাকে ভালো করে পড়তেই হবে। তারপর টিস্যুর কথা যদি বলি, এপিথেলিয়াল টিস্যু ওভাবে হুবহু না আসলেও এপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশন বা এপিথেলিয়াল কানেক্টিভ টিস্যুর পার্থক্য ওভাবে প্রশ্নটা এসে থাকে। বোনস জয়েন্টের প্রশ্ন প্রায়ই আসে। বোনসের ক্ষেত্রে আপনারা দেখবেন যে বোনসের স্ট্রাকচার যে ফিগারটা আছে সেই ফিগারটা আপনাকে শিখতে হবে এবং পাশাপাশি বোন সেলগুলো এগুলো আপনাকে দেখতে হবে। এবং জয়েন্টের ক্লাসিফিকেশন, একটি সাইনোভিয়াল জয়েন্টের স্ট্রাকচার এবং এটার ফিগার এটা আপনাদের জানতে হবে। তারপর মাসলের কথা যদি বলি, আমরা জানি মাসল যে কার্ডিয়াক মাসল এবং হচ্ছে স্মুথ এবং স্কেলেটাল মাসল, এই যে ডিফারেন্সটুকু আছে, অথবা স্পেসিফিক কোন একটা মাসলের ক্যারেক্টারিস্টিক্স অথবা পজিশন এভাবে পরীক্ষায় এসে থাকে। তারপর সেল সাইকেল এবং সেল ডিভিশনের দিকে যদি আমরা দেখি, এখান থেকে আপনি একটি প্রশ্ন পাবেন। সেল সাইকেল থেকে সাধারণত হোয়াট ইজ সেল সাইকেল বা ফেজ কি এভাবে আসে। আর সেল ডিভিশনের ক্ষেত্রে মাইটোসিস মিওসিসের পার্থক্য হুবহু স্টেজগুলো না আসলেও মিওসিস ওয়ানের ধাপগুলো কি স্টেপস অথবা ডিফারেন্সটাই বেশি আসে। এরপর কানেকটিভ টিস্যু এবং ভেসেলসের কথা যদি বলি, আর্টারি ভেনের ডিফারেন্স, কানেকটিভ টিস্যুর যে ক্রাইটেরিয়া, এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। তারপর আমরা এমব্রায়োলজির কথা যদি বলি, এমব্রায়োলজির প্রশ্ন খুব কম আসে, তবে লেজ হিসাবে এমব্রায়োলজির প্রশ্ন থাকে। যেমন আপনি প্যানক্রিয়াসে একটা প্রশ্ন আসলো, প্যানক্রিয়াসের ডেরিভেটিভস কোথা থেকে, এটা একটা প্রশ্ন চলে আসে। অথবা আমরা যদি কোর এমব্রায়োলজির দিকে চিন্তা করি, সেখানে কয়েকটা জিনিস আসে। একটা হচ্ছে আমাদের ফার্টিলাইজেশন, ওভুলেশন, মেনস্ট্রুয়েশন, এই টপিকসগুলো থেকে আমাদের প্রশ্নটা এসে থাকে। আর পাশাপাশি আমাদের ডেরিভেটিভস এর প্রশ্ন থাকে। এখানে ফোরগার্ড, মিডগার্ড, হাইন্ডগার্ডের ডেরিভেটিভস, পাশাপাশি একটোডাম, মেসোডাম এবং এন্ডোডাম, এই তিনটি যে ডেরিভেটিভস এটা আসে। আর তিনটে ডেরিভেটিভস আপনাদের পড়তে হবে, একটা হচ্ছে আর্চ, একটা পাউচ, একটা ক্লেফট। কোনটার কি ডেরিভেটিভস আপনি কমনলি যদি মনে রাখেন, রিটেন পরীক্ষা, এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা না যে আপনি হুবহু পারতে হবে। আপনি যদি কোনোভাবে মনে রাখতে পারেন, ওভাবে আপনি চার্ট করে বা ফিগার দিয়ে আপনি লিখে দিয়ে আসবেন, তাহলে আপনি নাম্বার ক্যারি করতে পারবেন। তারপর থোরাক্সের দিকে যদি আমরা দেখি, থোরাক্সের মিডিয়াস্টিনাম থেকে খুব একটা না আসলেও হার্ট থেকে আপনি একটি প্রশ্ন পাবেন এবং পাবেনই। হার্টের আপনার কন্ডাক্টিং সিস্টেম হিসেবে আসুক, অথবা হার্টের ব্লাড সাপ্লাই আসুক, অথবা হার্টের ডেভেলপমেন্ট আসুক, বেসিক হার্ট থেকে আপনি একটা প্রশ্ন পাবেন। পাশাপাশি লাং থেকে হচ্ছে আপনি একটি প্রশ্ন অনেক সময় এসে থাকে। লিভার এবং বাইল,
এ থেকে আপনি অবশ্যই প্রশ্ন পাবেন। হেপাটোলজির প্রশ্ন তো ওখানে পাবেনই। অ্যানাটমি তো আপনি লিভার, গলব্লাডার এবং আপনি এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবেন। পাশাপাশি অন্যান্য যে ডাইজেস্টিভ আমাদের অর্গানগুলো রয়েছে, প্যানক্রিয়াস, স্প্লিন বা এই রিলেটেড ইয়া থেকে কিছু প্রশ্ন পেতে পারেন। আর পিওর জিআইটি থেকে প্রশ্ন একটু কম আসে, সেখানে আপনি লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন ডিফারেন্স অথবা ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই এই রিলেটেড প্রশ্নগুলো আসে। এরপর ভেসেলস রিলেটেড কথা আমি হিস্টোলজিতে আপনাদের সাথে শেয়ার করেছি। জেনিটাল, ইউরিনারি এই জিনিসগুলো যদি বলি, এগুলো হঠাৎ হঠাৎ একটা বা দুইটা নতুন প্রশ্ন এসে থাকে। আপনি পুরাতন যে বিগত সময় এসেছে ওইগুলো সলভ করে যাবেন। পাশাপাশি যদি আপনার পড়া থাকে ওই রিলেটেড টপিকসগুলো একটু দেখে গেলে তখন পরীক্ষার হলে আপনি সহজে আনসার করতে পারবেন। এরপর আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটি এবং ইনফিরিয়র এক্সট্রিমিটি, এখানে কিছু মাসল আছে। এই মাসলগুলো থেকে প্রশ্নগুলো যেমন কাফ মাসল, রোটেটর কাফ, এ জিনিসগুলো বা হ্যামস্ট্রিং মাসল, এ মাসলগুলোর নাম টুকটাক এসে থাকে। এখান থেকে সবচেয়ে বেশি যে আসে আমাদের যে নার্ভের প্লেক্সাসগুলো, পাশাপাশি নার্ভ ইনজুরি, এই যে জিনিসগুলো এখান থেকেই আপনার প্রশ্নটা বেশি আসে। অথবা অনেক সময় আর্টারি ব্রেনের ডিস্ট্রিবিউশন বা ইনজুরি, কম্পার্টমেন্ট সিনড্রোম এখান থেকে টুকটাক আসে, তবে পরিমাণ একটু কম। এবং জিএটির কথা যদি বলি, জিএটি স্টমাক, স্মল ইন্টেস্টাইন এখান থেকেই বেশি, আর ওদিকে হচ্ছে রেকটাম এবং অ্যানাল, মাঝের অংশটা থেকে একটু কম এসে থাকে। এবং হেড, নেক, ব্রেন এবং নিউরো অ্যানাটমির কথা যদি বলি, সাধারণত দেখা যায় যে অ্যানাটমির যে প্রশ্নগুলো আসে, নতুন প্রশ্নগুলো নিউরো অ্যানাটমিরই বেশি থাকে। কিন্তু এখান থেকে যে আপনার রিফ্লেক্স রিলেটেড প্রশ্ন, ব্রেনের কমন ব্লাড সাপ্লাই, সার্কেল অফ উইলিস, এই প্রশ্নগুলো যদি আপনি পড়ে যান তাহলে আপনি ভালো একটি আউটপুট দিতে পারবেন বলে আমাদের বিশ্বাস। এবং হেড, নেক থেকে মাসল অফ মিস্টিগেশন, ফেসিয়াল মাসলগুলো, পাশাপাশি টাং নিয়ে যদি একটু পড়ে যান তাহলে আপনি ভালোভাবে পরীক্ষায় আনসার করতে পারবেন। এরপর আইইএনটির যে বললাম, যেটা ফিজিওলজিতেই পড়ে, বিভিন্ন রিফ্লেক্স পাথওয়েগুলো, এটা যদি আপনি শিখে যান এবং কমন যে স্ট্রাকচার, মিডল এয়ারের স্ট্রাকচার, আইয়ের স্ট্রাকচার, এটা যদি দেখে যান তাহলে আপনি এখান থেকেও ভালো একটি আনসার করতে পারবেন। আর লিমফেটিক্সের মধ্যে আমাদের মেনলি আসে কি, একটা হচ্ছে থোরাসিক ডাক্ট, আর আরেকটি প্রশ্ন থাকে সেটি হচ্ছে আমাদের ব্রেস্টের লিমফেটিক্স নিয়ে। অন্যান্য লিমফেটিক্স সাধারণত একটু কমই আসে। আর থার্ড যদি ইম্পর্টেন্স বলি, সেখানে হচ্ছে আমাদের স্টোমাক এবং জিআইটি। এটা আপনি যদি দেখে যান তাহলে এখান থেকেও ভালো আনসার করতে পারবেন। এরপর আমরা যদি ফিজিওলজিতে কিভাবে পড়বো যদি চিন্তা করি, ফিজিওলজির শুরুতে হোমিওস্ট্যাসিস থেকে খুব অল্প একটু পড়া, নেগেটিভ এবং পজিটিভ, এটা একটু আমরা দেখে নিব। তারপর ফিজিওলজি যে রেসপিরেটরি সিস্টেম থেকে পরীক্ষায় আসে। এখানে ভলিউম হিসাবে আসুক, অথবা ক্যাপাসিটিস হিসাবে আসুক, অথবা রেসপিরেটরি মেমব্রেনের ফিগার আসুক, অথবা আমাদের লাং ফাংশন টেস্ট আসুক। আপনি যে কোনো একটা ফাংশন টেস্ট আশা করি পাবেন, এটা লাং ফাংশন টেস্ট হোক, রেনাল ফাংশন টেস্ট হোক বা অন্য লিভার ফাংশন টেস্ট হোক। পাশাপাশি হাইপোক্সিয়া, সায়ানোসিস, অক্সিজেন কীভাবে ক্যারি হয়, কার্বন ডাইঅক্সাইড কীভাবে সেল থেকে এয়ার পর্যন্ত যায়, এই যে ট্রান্সপোর্টটা, এটা কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। অথবা হার্ট রেসপিরেটরি ফেলিওর, টাইপ 1 টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর ডিফারেন্সটা আপনারা দেখা যাবেন। এরপর হার্টের ব্যাপারটা আমি অ্যানাটমিতে বলেছি, কন্ডাক্টিং সিস্টেম থেকে আপনি অথবা ব্লাড সাপ্লাই থেকে একটি প্রশ্ন পাবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে ব্লাড প্রেশার থেকে আপনার প্রশ্ন পাবেন, যেটা একটা কমন প্রশ্ন, যে ব্লাড প্রেশার আমাদের ব্লাড প্রেশার রেগুলেশন প্রশ্নটা প্রায় প্রতিবারই এসে থাকে। এটা না আসলেও হাইপারটেনশন কি, হাইপারটেনশনের কমপ্লিকেশন, হাইপারটেনশনের কজ, হাইপারটেনশনের ড্রাগ, এই কয়েকটা জিনিস থেকে আপনি অবশ্যই একটি বা দুটি প্রশ্ন পাবেন। ইসিজি থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। আর কার্ডিওলজি থেকে আমাদের কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক আউটপুট, পালস, ব্রাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়ার কজ, চেস্ট পেনের কজ, কার্ডিয়াক মাসলের ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসগুলো যদি আপনি একটু দেখে যান তাহলে ফিজিওলজি যে কার্ডিয়াক অংশ, সেটিও আপনারা সহজে আনসার করতে পারবেন। তারপর যদি আমরা
জিআইটি ফিজিওলজিতে চিন্তা করি, সেখানে পেরিস্টালসিসের একটু প্রশ্ন ১-২ বার এসেছিল। এখান থেকে মেইনলি মেডিসিনের প্রশ্নটাই বেশি আসে। হেমাটোমেসিস, মেলানার কজ, ডায়রিয়ার কজ, ডায়রিয়ার ট্রিটমেন্ট। আর অন্যান্য যদি বেসিক ফিজিওলজির কথা বলি, এখানে ডাইজেশন, অ্যাবজর্পশন অথবা হচ্ছে আমাদের যে জিআইটি ফাংশন, কী, কী হরমোন কাজ করে, কিভাবে কোনটা ডাইজেশন হয়, কিভাবে কোনটা অ্যাবজর্পশন হয়, এটা পড়ে গেলে আপনি সহজে আনসার করতে পারবেন। এরপর আমরা যদি রেনাল ফিজিওলজির কথা বলি, অ্যাসিড বেস ডিসঅর্ডার থেকে আপনি তো অবশ্যই প্রশ্ন পাবেন এবং ইলেকট্রোলাইট পাশাপাশি আপনারা খেয়াল রাখবেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকেও আপনার রেগুলারই প্রশ্ন এসে থাকে। তাহলে যদি আমরা নেফ্রোলজির কথা চিন্তা করি, এখানে কিডনি ফাংশন, এরপর আমাদের ইউরিন ফরমেশন আপনার আনসারটা যে আমাদের যে ৩ টা স্টেপ আছে, স্টেপ 1, 2, 3 পয়েন্ট আকারে দিয়ে তারপর হচ্ছে একটা ফিগার আছে, এই ফিগারটা দিয়ে দিলে আপনারা হচ্ছে ভালো একটি নাম্বার পাবেন। কিডনি ফাংশন টেস্ট যখন আসে আপনারা পয়েন্ট আকারে দিবেন, তাহলে আপনারা সহজে নাম্বার পাবেন। ডাইজেশন অ্যাবজর্পশনের কথা যেহেতু এসেছে, ডাইজেশনের ক্ষেত্রে আপনারা এই যে ইন মাউথ, ইন স্টমাক, ইন প্যানক্রিয়াটিক জুস, ইন ইন্টেস্টিনাল জুস, এই চারটা দিয়ে এরপর আপনি যদি এবার প্যারা করে আপনারা আনসারটা দেন, তাহলে আপনাদের আনসারটাও সুন্দর হয় এবং নাম্বারটাও ভালো একটি নাম্বার পাওয়া যায়। তারপর আমরা যদি লিভার ফাংশন টেস্টের কথা আপনাদের প্রায়ই বললাম, লিভারের ফাংশন নিয়েও পরীক্ষা আসে, পোর্টাল সিস্টেম থেকেও প্রশ্ন আসে এবং স্প্লিন, বাইল, পেনক্রিয়াসের যে ফাংশন এবং তাদের বিভিন্ন এনজাইম এবং বাইলের ফাংশন, বাইলের ক্যারেক্টারিস্টিক্স, পেনক্রিয়াস কোথা থেকে কোন হরমোন সিক্রেশন হয়, ওই হরমোনের ফাংশন, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসে এবং পেনক্রিয়াটিক জুসের ক্যারেক্টারিস্টিক্সও এসে থাকে। তারপর ব্লাড ফিজিওলজিতে যদি দেখি, ব্লাড ক্লটিং অবশ্যই প্রশ্ন আপনারা পাবেন, এটা ক্লটিং ফ্যাক্টর হিসেবে আসুক আর যাই হোক। আর ব্লাড ট্রান্সফিউশন তো প্রশ্ন আসবেই, ব্লাড প্রেশার যেমন ইম্পর্ট্যান্ট, হার্ট থেকে যেমন প্রশ্ন থাকে, তেমনি ব্লাড ট্রান্সফিউশন থেকে প্রতিবারই প্রশ্ন পাবেন। এখানে কিন্তু পড়া কম, কি কি আমরা দেখতে হয় অথবা ইন্ডিকেশন কি, কমপ্লিকেশন কি, ইমিডিয়েট এবং লেট, এভাবে যদি আপনারা আনসারটা করেন তাহলে ভালো নাম্বার পাবেন। যেমন অনেক সময় কমপ্লিকেশন আসলে আপনি ইমিডিয়েট লেট এভাবে অ্যাটলিস্ট আলাদা করে দিয়েন। তো কি কি ইনভেস্টিগেশন কমনলি করি, কি স্পেশালি করি, এগুলো আপনারা একটু দেখে নিন। ব্লাড সেলের ফাংশন থেকে আমাদের মাঝে মধ্যে প্রশ্ন এসে থাকে। ব্লাড গ্রুপিং এর টাইপস এগুলো সহজে আপনি একটা শক করে যদি দিয়ে দেন যে এ বি, এ বি ও, এভাবে দিয়ে যে কি কি অ্যান্টিজেন, কি কি অ্যান্টিবডি থাকে, তাহলেই কিন্তু আপনারা ফুল নাম্বারটুকু পেয়ে যান। আপনার আনসার করার সময় আমি যেটা দেখলাম, অনেকেই ভূমিকা দেন না। যেমন আমরা লিখি আনসার নো 1, এটা লিখলাম, এটা লেখার পর আপনি লিখলেন যে ব্লাড ক্লটিং, অথবা আপনি এখানে লিখলেন নিউরন, অথবা আপনি লিখলেন নেফ্রন। আপনি নেফ্রনটা লিখলেন, এখানে এক লাইনে লেখেন নেফ্রন ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। লেখার পরে আপনি নেফ্রনের ফিগারটা যখন দিবেন, তখন হচ্ছে আপনার ফিগারটা যে সুন্দর হবে, আপনি হচ্ছে অনেকে দেখি যে এই পয়েন্টটুকুও দেন না, সরাসরি এখন আমাদের যখন সম্মানিত পরীক্ষকবৃন্দ খাতা দেখেন, ওনারা কিন্তু প্রত্যেকটা জন্য আলাদা করে প্রশ্ন দেখেন না। আপনি হয়তো দেখবেন, দেখেন না এমন না, কিন্তু ওনাদের জন্য কষ্ট হয়ে যায়। তো আপনারা যদি একটু এটা লিখে দেন, পরীক্ষককে কিন্তু খাতা আর ইয়া করতে হয় না। সেটা নিয়ে সামনে আরো বলবো। তারপর আমরা যদি আরো কিছু দেখি, এই যে নিউরোফিজিওলজি থেকেও এই যে আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন লেশন, স্পাইনাল কর্ড ট্র্যাক্টে যে আমাদের যে ফিগারটা রয়েছে এবং কোথায় কোন লেশন হলে আর কি ইনজুরি হবে, এই জিনিসগুলো যদি আপনি একটু পড়ে যান, তাহলে সহজে ভালো একটি নাম্বার পাবেন। তো নিউরোফিজিওলজি থেকে মাঝে মধ্যে নতুন প্রশ্ন আসে, তবে আপনাদের প্রিপারেশন বিগত প্রশ্ন পড়া থাকলে আপনারা বেশিরভাগই আনসার করতে পারবেন। তারপর আমরা যদি এন্ডোক্রাইনের কথা যাই, এন্ডোক্রাইনে থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এই 3টে গ্ল্যান্ডে তো আমাদের এ টু জেড সবই পড়তে হবে। কারণ মেডিসিনের কথা বলেন, কি অ্যানাটমির কথা বলবেন, কি প্যাথোলজি বলবেন, কি ফিজিওলজি বলবেন, সবখানেই কিন্তু এটা আমাদের ইম্পর্ট্যান্ট। আপনি থাইরয়েড থেকে অবশ্যই পেয়ে যাবেন হাইপোথাইরয়েড, থাইরোটক্সিকোসিস, থাইরয়েডের ব্লাড সাপ্লাই, থাইরয়েডে কি আমাদের সার্জারিতেও যেমন ইম্পর্ট্যান্ট, মেডিসিনের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট। হাইপোথাইরয়েডিজম, থাইরয়েডক্সিকোসিস ফিচার, কি ড্রাগ দিবেন,
ফার্মাকোলজির প্রশ্ন কিন্তু এখানে চলে আসতে পারে। পিটিটায় কী কী সিক্রেশন রয়েছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড সিক্রেশন, এরপর অ্যানাটমি, এই জিনিসগুলো রেগুলার প্রশ্ন এসে থাকে। অন্যান্য গ্ল্যান্ডগুলো সম্পর্কে একবার দেখে যাও, যাতে এটলিস্ট শর্ট নোটের মতো কিছু একটা লিখে আসতে পারেন। এই জন্য দেখে যাওয়ার আমার একটা অনুরোধ থাকলো। তারপর আমাদের যে জেনিটেলিয়ার প্রশ্নগুলো রয়েছে, প্লাসেন্টার প্রশ্ন আসে, অথবা মেনস্ট্রুয়েশন থেকে প্রশ্ন আসে, যখন ওভুলেশন থেকে প্রশ্ন আসে, যেটা আমি এমব্রিওলজিতে বলেছি। পাশাপাশি কিছু সিলি প্রশ্ন থাকে, যেমন যেটা আমাদের ইন্টারের বায়োলজিতেও আমরা পড়ে এসেছি, যেমন হরমোন এনজাইমের পার্থক্য, এ রিলেটেড এরকম কিছু প্রশ্ন চলে আসে। তখন এটা কিন্তু আপনি কমন পড়া না থাকলে আপনি একটা আনসার করে আসবেন, সেটাই অনুরোধ রইল। তারপর বায়োকেমিস্ট্রি কিছু জিনিস যদি দেখি, বাফার, নিউট্রিয়েন্ট, ভিটামিন থেকে আপনি ইলেকট্রোলাইট থেকে প্রশ্ন প্রতিবারই পাবেন। বডি ফ্লুইড থেকে মাঝে মধ্যে আসে, ইলেকট্রোলাইট এবং ভিটামিন থেকে প্রতিবার পাবেন। আরেকটি ইনফিনিটি স্টার টপিক ছিল আমাদের বিএমআই এবং ওবেসিটি, কারণ এটা আমাদের সবচেয়ে কমন। আমরা জানি বিসিএসে কি সবচেয়ে কমন টপিক্স থেকে এগুলোই প্রশ্ন আসে, যেগুলো আমরা উপজেলায় ফেস করতে হয় অথবা ডে টু ডে ফেস করতে হয়। ওবেসিটি, বিএমআই বর্তমানে এত কমন, এবং এটা থেকে প্রতিবার কোনো না কোনোভাবে আপনার প্রশ্ন পাবেনই, এবং এটা যদি আপনার পড়া থাকে ভালো একটি নাম্বার পাবেন। যেমন হোয়াট ইজ বিএমআই, এটা বললে আপনি অ্যাটলিস্ট বিএমআইটার পূর্ণরূপটা লিখবেন, ইকুয়েশন এটা লেখে অ্যাটলিস্ট ইকুয়েশনটা লিখে আসবেন। যদি সুযোগ থাকে যে এত থেকে এত নর্মাল, এত থেকে এত ওয়েট, এত থেকে এত এক্সট্রিম ওবেস, এই জিনিসগুলো একটু লিখে আসবেন, কারণ পরীক্ষা হলে ভালোই সময় পাওয়া যায়। আগে যখন আপ টু 40 বিসিএস, 38 বিসিএস পর্যন্ত এই যে আমাদের 20টা প্রশ্ন থাকতো, এই 20টার প্রতিটার আবার 5টা করে প্রশ্ন থাকতো, ABCDE। তখন আমাদের প্রায় 100টা প্রশ্ন আনসার করতে হতো, আর এখন প্রতিটা থাকে এ এবং বি, অর্থাৎ আমাদের 40টা প্রশ্ন আনসার করতে হয়। তো এখন মোটামুটি সময় পাওয়া যায়। আগে কিন্তু আমাদের সিনিয়ররা কিন্তু সময় পেত না, তারপরেও তারা লিখে আসতো। তো এখন যদি আপনি একটু লিখেন, তাহলে হচ্ছে আনসারটাও যেমন সুন্দর হয়, পরীক্ষকও খুশি হয়, এবং এটাই ইমপ্রেশন কিন্তু পরবর্তীতে আপনি যখন আরেকটা প্রশ্ন একটু খারাপ করে হলো, তখন কিন্তু আপনার নাম্বারটা, ইমপ্রেশনটাও কিন্তু একটা ভালো একটা কাজ করে, এটা আপনারা মাথায় রাখবেন। আর ভিজুয়াল পাথওয়ে, অ্যাকোমোডেশন রিফ্লেক্স, টাইটলি রিফ্লেক্স, এগুলো তো আপনাদের সাথে আমি আলোচনা করেছি। এরপর আমরা যদি প্যাথোলজির কথা বলি, সেল ইনজুরি থেকে হুবহুভাবে না আসলেও অ্যাডাপ্টেশন থেকে আসে, যে আমাদের 4টি অ্যাডাপটিভ চেঞ্জ আছে। এই অ্যাডাপটিভ চেঞ্জ এগুলো খুব সহজ, একবার দেখে যাবেন। নেক্রোসিস, এপোপ্টোসিস পার্থক্য কোনটা, ফিচার কি, এক্সাম্পল কি, এটা একটু দেখে যাবেন, এবং ইনফ্লামেশন রিলেটেড জিনিসগুলো দেখে যাবেন। আর হিলিং, রিপেয়ার, হেমোডাইনামিক্সে পড়াটা খুব কম, এটা একটু দেখে গেলে আপনারা আনসার করতে পারবেন। এবং এখানে কিছু প্রশ্ন আমাদের মেডিসিনের সাথে করে, যেমন আমাদের ইডিমা, শক, এরপর হচ্ছে নিউপ্লাসিয়ার যে এই জিনিসগুলো যদি আপনি দেখে যান, এখান থেকে 3-4টে প্রশ্ন পাবেন। শক রিলেটেড প্রশ্ন আপনি পাবেন, এটা হাইপোভলিমিক শক হোক, অথবা অন্য কোনো একুট অ্যাবডোমেন দিয়ে আপনি শক দেখা, অথবা আপনি আরটিএ দিয়ে শক দেখা, আপনি ওই রিলেটেড একটা প্রশ্ন পাবেনই। পাশাপাশি নিউপ্লাসিয়া টিউমার রিলেটেড, আপনি হয়তো অর্গান টিউমার দিয়ে দেখ, অথবা টিউমার স্টেজিং গ্রেডিং হিসাবে দেখ, অথবা নিউপ্লাস্টিক সেলের ফিচার দেখ, নিউপ্লাসিয়া থেকে একটি প্রশ্ন পাবেন। আপনি চিন্তা করুন যে কী কী রোগ বর্তমানে কমন এবং কী কী ব্রাঞ্চ রয়েছে। অঙ্কোলজি একজন স্যার যদি আমাদের প্রশ্ন করে থাকে, উনি বরং আরও 2-3টা প্রশ্ন একটু বেশিই দিতে পারে। ওই জিনিসগুলো খেয়াল রেখে আমাদের একটু পড়তে হবে, তাহলে আমরা ভালো একটি নাম্বার ক্যারি করতে পারবো। এবং মেডিসিন তো এর মধ্যে চলে আসছে। আর একটি ফাংশন টেস্ট আপনি বলেছিলাম, 3টা ফাংশন টেস্ট আপনি দেখে যাবেন, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, আরেকটা হচ্ছে লাং ফাংশন টেস্ট। পাশাপাশি ইমিউনোলজি কিছু জিনিস আমাদের চলে আসে, হাইপার সেন্সিটিভিটি, এবং হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি স্টেরিলাইজেশন। এই জিনিসগুলো দেখে গেলে এরপর ইমিউনিটি, যেমন হচ্ছে একটি প্যাসিভ ইমিউনিটির মধ্যে পার্থক্য, অ্যাকোয়ার্ড এবং কনজেনিটাল যে ইমিউনিটি, এই ইমিউনিটিগুলোর মধ্যে পার্থক্যগুলো যদি একবার দেখে যান, আপনি কিন্তু পরীক্ষা হলে লিখে আসতে পারবেন। এটা কিছু কিছু জিনিস যেগুলো আমরা এমবিবিএস লাইফে পড়ে এসেছি, খুব ইজি, কিন্তু পরীক্ষায় পাইয়ে আসে। এই জিনিসগুলো যদি আপনি দেখে যান, তাহলে সহজে আনসার করতে পারবেন। আর এখানে হুবহু যেহেতু আমাদের সিলেবাসে নাই, কিন্তু আপনার কমমেড ফরেন্সিক, যেমন কমমেড থেকে আমাদের ইপিআই শিডিউল, এই জিনিসটা
পরীক্ষায় প্রায়ই আসে, অথবা কোনটা কীভাবে ইরাডিকেট হয়, অথবা প্রাইমারি সেকেন্ডারিতে আসে হেলথ কেয়ার সিস্টেমটা, এটা একটু দেখে নেবেন। এবং ফরেন্সিকে কোনটা কোন ধরনের ইনজুরি, লেসেরেশন কী, অ্যাব্রাশন কী, ব্রুইস কী, গ্রিভাস হার্টের কম্পোনেন্ট, এই জিনিসগুলো একটু যদি দেখে যান তাহলে আশা করি বেসিক জিনিসটুকু আপনারা কভার করতে পারবেন যদি আমাদের সিলেবাসের বাইরে আসে। পাশাপাশি মেডিসিনের তো আমাদের সিলেবাসে আসেই, সার্জারিরও কিছু প্রশ্ন আসতে পারে, যেমন একিউট অ্যাবডোমেন, শক, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এরপর গাইনি থেকে আমাদের অপসের একটা মায়া যখন আসলো, অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া, প্রম, এই জিনিসগুলো। এরপর গাইনোকোলজি থেকে আমাদের ফাইব্রয়েড ইউটেরাস, এরপর ওভারিয়ান কার্সিনোমা, এরপর ভায়া কী জিনিস, এই জিনিসগুলো যদি দেখে যান তাহলে কভার করতে পারবেন। পিডি বাচ্চাদের ক্ষেত্রে আমরা কী কী টিকা দিয়ে থাকি, এরপর নিউমোনিয়ার কজ, নিউমোনিয়া হলে কী করবো, যে কমন ট্রিটমেন্টগুলো চারটে, এরপর হচ্ছে এএসওএম, সিএসওএম হলে আমরা কী করি, এরপর ইএনটি থেকে ডিএনএস, এরপর হচ্ছে আমাদের রাইনাইটিস, এই জিনিসগুলো একটু দেখে যান। টনসিলাইটিস, তাহলে অনেক সময় দেখা গেল যে একজন স্যারকে প্রশ্ন করতে দেওয়া হলো উনি ইএনটির লোক, উনি কিন্তু টনসিলাইটিস সহজেই দিতে পারেন, যদি ওনাকে বলা হবে আপনি মেডিসিনের প্রশ্ন করেন, সিলেবাস দেখে প্রশ্ন করেন। যেমন ওই জিনিসগুলো যদি আপনি একবার দেখে যান তাহলে আমার মনে হয় না আপনার জন্য ক্ষতি হবে, এবং আপনার জন্য ভালো কিছুই থাকবে। পাশাপাশি এই যে এখানে বাচ্চাদের জন্য আমি কিছু নিয়ে এসেছি, অ্যানিমিয়া, লিউকিমিয়া, লিম্ফোমা, নেফ্রোটিক সিনড্রোম, এজিএন, সিরোসিস, এই জিনিসগুলো আমাদের সিস্টেমিক প্যাথোলজি অংশ হলো। পেডিয়াট্রিক হিসাবেও প্রশ্ন আসতে পারে, মেডিসিন হিসাবেও প্রশ্ন আসতে পারে। এবার আমি মেডিসিনে কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমরা উপজেলা প্রায়ই ফেস করে থাকি এবং পরীক্ষায় প্রায়ই এসে থাকে, এই একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে এসেছে, এটা মেডিসিনের। যেমন ডায়াবেটিস থেকে প্রতিবারই আপনি একটি প্রশ্ন পাবেন, হাইপার টেনশন থেকে প্রশ্ন পাবেন, ওবিসিটি থেকে প্রশ্ন পাবেন, এরপর স্ন্যাক বেড বর্তমানে খুবই কমন, আগেও পরীক্ষায় প্রায়ই আসতো, আর বর্তমান প্রেক্ষাপটে তো এটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। ট্রান্সফিউশন থেকে তো পাবেনই, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স থেকে পাবেনই, বাইল জন্ডিস এবং লিভার থেকে সিরোসিসের একটি প্রশ্ন পাবেন। এবং ডেঙ্গু, চিকনগুনিয়া ঢাকায় যেহেতু কমন এবং প্রশ্নটা মিলে ঢাকা থেকেই হয়, তাহলে এটাও আপনারা ভালোভাবে পড়ে যাবেন। এবং এমআইয়ের গুরুত্ব, স্ট্রোকের গুরুত্ব, টিবির গুরুত্ব, এটা আপনাকে আমি আলাদাভাবে না বললেও হবে। এটা আপনি বিগত পরীক্ষা কতটুকু আসছে না আসছে, সবচেয়ে ভালো হয় আপনি যে গাইডটুকু আগে পড়েছেন বা যে মেন বইটুকু পড়েছেন ওখানে একবার রিডিং দিয়ে দেখবেন। এখানে যে আমি 20টা টপিক্স নিয়ে এসেছি, তাহলে আশা করি আপনারা কিছু নতুন প্রশ্ন আসলেও এখান থেকে মিস হবে না, এবং এখান থেকে এই টপিকগুলো থেকে প্রশ্ন পাবেনই। পয়জনিংয়ের প্রশ্ন আপনি ইউপিএসসি হিসাবে আসুক আর যে পয়জনিংয়ে আসুক, একটা প্রশ্ন থাকে, এসটিডি থেকে প্রশ্ন থাকে, পেপটিক আলসারের প্রশ্ন থাকে, থাইরয়েডের প্রশ্ন থাকে, এই জিনিসগুলো দেখে যাবেন। আশা করি পরীক্ষা আপনারা ভালো করতে পারবেন। এখন আপনাদের পরীক্ষা রিলেটেড কিছু কথা আমি বলবো, কারণ আমি নিজেও যেহেতু আগে পরীক্ষা দিয়েছি, স্যাররা বিভিন্ন পরীক্ষার খাতা দেখে স্যাররা তো বলে যে এই যে এই করতেছে সেই করতেছে, যখন স্যার ওয়ার্ডে রাউন্ডে কিছু তো বলেই, তো ওই অভিজ্ঞতা থেকে কিছু আপনাদের আমি একটু শেয়ার করব, যে আপনার যে ভুলগুলো কমনলি করে থাকেন বা আমি কিছু দেখেছি বা শুনেছি, এটা হচ্ছে যেমন আপনার অ্যাটলিস্ট মার্জিনটাও কিন্তু অনেকে আমরা করি না, যদিও এগুলো আমরা বেশিরভাগই করি, কিন্তু দুই একজন মানুষের জন্যই বলা, আমরা কয়েকজন আছে আমরা কিন্তু মার্জিন রাখি না। তো মার্জিনটা অবশ্যই আপনারা রাখবেন। পাশাপাশি আপনি চেষ্টা করবেন যে সিরিয়ালি আনসার করা যায়। আপনি ধরেন দিলেন আনসার নো 1, লিখে দিলেন 1A, পরের পেজে ধরেন দিলেন আপনি 1B, এটা ধরলাম আমাদের অপর পেজ, 1B দিলাম। এরপর আপনি 2A পারেন না, 2A গ্যাপ রাখেন, গ্যাপ রেখে লেখেন, অথবা যেটা দেন ওটা সিরিয়ালি শেষ করেন, 1-এর পর 3, 3-এর পর 6। ইভেন এমনও হয়েছে, ইভেন আপনাদের অনেকেই আছেন যা 45-এ দিয়েছে, যে 1-এর আনসার করার পর শুনেছি যা আপনারা হচ্ছে 3-এর এরপর 6-এর বি, স্যাররা যা বলে আপনারা এভাবেও আনসার করে চলে আসেন। এভাবে আনসার করলে স্যারদের কিন্তু নাম্বার কিন্তু দিতে হয় আপনি ইয়াতে সিরিয়ালি, যে 1-এর ফুল আনসার একসাথে, 2-এর ফুল নম্বর একসাথে, 3-এর ফুল নম্বর একসাথে। যখন আপনি হেফাজত দেন স্যাররাও বিরক্ত হয়ে যায়, পরবর্তীতে ইমপ্রেশন ধরেন আপনারা স্যাররা কমনলি ধরেন আপনাকে দিল 3.5 করে 5-এ, ইমপ্রেশন ভালো হলে কিন্তু 4ও দিয়ে দিতে পারে, অথবা আপনার 4 করে দিচ্ছে, আপনার প্রতি কোনো ইমপ্রেশনটা খারাপ হয়ে গেল, স্যারের মেজাজ গরম হয়ে গেল, আপনাকে 3.5 করে দিল। তো 10টা প্রশ্ন কিন্তু আপনার 5 নাম্বার কমে যাচ্ছে, 20টা প্রশ্ন কিন্তু আপনি 10 নাম্বার কমে যাচ্ছে, 0.5 করে
স্যার এভারেজ হয়ে গেল তখন মুডের জন্য, এগুলো কিন্তু আমাদের কারো হাতে নাই। অথবা 4.5 দিল, তো আপনি কিন্তু অনেক এগিয়ে যাচ্ছেন। সুতরাং এই জিনিসগুলো একটু আপনারা খেয়াল রাখবেন যে আপনার এরকম বলার জন্য যত স্যারের মেজাজ গরম না হয়। পাশাপাশি একটা আনসার শেষ করে নিচে সুন্দর একটি আপনি টান দিবেন, টান দিয়ে শেষ করে একের বি দিলেন, শেষ করলেন, পরের পেজে গেলেন। ইভেন আপনারা এই যে খাতাগুলো দেখতেছে আপনাদের এখানে শেষ করলেন, এই নিচ থেকে আরেকটা ইয়া করলেন। ভাই সরকার তো আপনাকে পেজ দিচ্ছে, এমন তো না যে আপনার পেজের জন্য বলছে আপনাকে পৃষ্ঠা বাঁচাও, আপনি নিচে ফাঁকা রাখেন। আপনার 5 লাইন হলো একটা আনসার, যেমন ধরেন আপনাকে পেনক্রিয়াসের কী কী হরমোন সিক্রেশন হয় লেখো, মানে সুন্দর করে একটু চার্ট করলেন, একটু বড় করে করেন, আলফা বিটা গামা পিপি সেল এভাবে দিলেন, দিয়ে ওইটা শেষ করে দেন, শেষ করে পরের পেজে যান। পাশাপাশি একটা হচ্ছে স্যাররা কিন্তু এই যে 40টা বা 50টা প্রশ্ন থাকে, প্রতিটা প্রশ্ন পড়া কঠিন হয়ে যায়। এখানে লিখবেন যে পেনক্রিয়াটিক এনজাইম পয়েন্টটা দিয়ে লেখেন। তো আপনি খাতাটা যখন স্যারের হাতে থাকবে এবং আপনারাও যখন পরীক্ষা তো দিচ্ছেন বা কেউ আগে দিয়েছেন বা কোচিংয়ে দিচ্ছেন, দেখেন একটা খাতা কিন্তু আপনার প্রায় 40, 50, 60 পেজ, ইভেন বাংলাদেশের ক্ষেত্রে তো 70, 80 পেজও অনেকে লিখে থাকে। তো ওই রকম একটা খাতা দেখার তো স্যাররাও মানুষ, ধৈর্য থাকতে হবে। তো এই কারণে হচ্ছে আপনিও যখন পরীক্ষক হিসেবে একটু আপনার খাতাটা উল্টিয়ে দেখেন কেমন মনে হয়। তো আপনার খাতাটা গোছানো থাকলে ইমপ্রেশনটা ভালো থাকে এবং এ জাতীয় ভুল যাতে না হয়। পাশাপাশি আমি হচ্ছে আপনাদের না, গত বছরে কয়েকটা খাতার একটু ছবি নিয়ে এসেছি, যাতে আপনারা একটু ইয়া হয় আপনাদের খাতাগুলো। যেমন এখানে অ্যাড্রেনাল প্রশ্নটা ছিল যে অ্যাড্রেনাল হরমোনগুলো নাম লেখো। আপনি তো এটলিস্ট এভাবে লিখতে পারেন যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড 2 পার্ট, অ্যাড্রেনাল কর্টেক্স এবং অ্যাড্রেনাল মেডুলা। কর্টেক্স 3 পার্ট দিয়ে 1, 2, 3 এভাবে দিয়ে, এটার আনসার ঠিক আছে, কিন্তু আপনি ওরিয়েন্টেশনের জন্য আমি এই ছবিটা নিয়ে আসছি। অ্যাড্রেনাল মেডুলা ঠিক আছে, এটা হচ্ছে বি দিতে পারতো, এটা এ প্রথমে লিখতে পারতো 2টা পার্ট। এভাবে যদি আপনারা দেন বা একটা বক্স করেও যদি দেন এখানে, তাহলে কিন্তু আনসারটা আরও সুন্দর হয়। এই যে 0.5 করে কিন্তু এখানে একটু বেশি থাকে। এরপর এই যে এখানে একটা প্রশ্ন ছিল অ্যালবুমিন গ্লোবুলিনের ফাংশন। এই যে এখানে দেখেন কোনটা যে অ্যালবুমিন আর কোনটা যে গ্লোবুলিন, আনসার ঠিক আছে আমি মানতেছি, সমস্যা নেই, কিন্তু আপনি যদি একটু সুন্দর করে একটা ইয়ে দেন, অথবা এখানে পয়েন্ট 1, 2, 3, 4, 5, এখানে 1, 2, 3, 4, 5 এভাবে দেন, তাহলে কিন্তু আনসারটা আরও সুন্দর হয়। আমি কোনো ভুল আনসার নিয়ে আসিনি, সঠিক আনসারটা ওরিয়েন্টেশনটা কীভাবে আর একটু সুন্দর করা যায় ওই জন্য এই ছবিগুলো এনেছি। এরপর এই যে আপনাদের ইয়াগুলো এখানে এত গাদাগাদি না করে এখানে একটু স্পেস রাখেন, উপরে একটা ফিগার যখন আঁকেন, আঁকার পর আপনারা হচ্ছে এই ইয়াগুলো মার্কিংগুলো রাইটে করলে সবচেয়ে ভালো হয়। এভাবে খুঁজে খুঁজে কোনটা যে কী। আর এখানে যখন আপনি একটা ফিগার দিবেন কয়েক লেয়ারের, রঙিন কালি ইউজ করা যায়, করা যায় না এমন না, স্যারও নেগেটিভলি নেয় না আমি যা দেখেছি। এখানে আপনাদের একটা ঠিক আছে দিলেন, আপনি একটা শেডিং দিবেন, আরেকটা শেডিং ছাড়া দিবেন, এভাবে কয়েকটা লেয়ার যাতে বোঝা যায় ওইভাবে আনসার করবেন এবং মার্কিংটা যাতে সুন্দর হয়। অনেকে কিন্তু নিচে এটা দেন না, নিচে এটা অবশ্যই দিবেন, ঠিক আছে। পাশাপাশি যেমন কিছু প্রশ্ন থাকে, আপনাদের একটু প্রশ্ন ছিল স্টমাক বেডে কী কী স্ট্রাকচার আছে, তো এটা অনেকে শুধু লিখে দেন। ওইটার পাশাপাশি যদি আপনি একটি ফিগার দেন, যদি আপনার নাম্বার থাকে 2 ওই ক্ষেত্রে তো আপনার দরকার নাই, কিন্তু নাম্বার থাকে 5, তখন যদি আপনি ফিগারটা সহ দেন তখন কিন্তু আপনার নাম্বারটা আরও বেড়ে যায় এবং আনসারটা সুন্দর হয়। এই জিনিসগুলো টুকি টুকি কিছু জিনিস যদি আপনি খেয়াল রাখেন, তাহলে আপনি জন্য নাম্বার ভালো কিছুই আশা করব। এরপর পিটুইটারি গ্ল্যান্ডের একটি প্রশ্ন ছিল, একজন লিখেছেন, আনসার ভুল না, কিন্তু এটা যদি আপনি এতটুকু আপনি, এটাই একটা প্রশ্ন, আপনি যদি ফুল আনসারটা ফুল ফর্মটা না লিখেন, অনেক স্যার কিন্তু রাগ করতে পারে, সবাই তো একরকম না। তো এই জন্য এটা একটু আপনারা খেয়াল রাখবেন। পাশাপাশি ফাংশন থাকলে এই যে এখানের মতো দিবেন, যে ফাংশন এন্ডোক্রাইন এক্সোক্রাইন ফাংশন এই এসে এভাবে যদি পয়েন্ট করে দেন, তাহলে আপনার নাম্বারটাও ভালো পাবেন। এই যে এখানে একটি ফিগার এসেছে, উনি এই যে দেখেন মার্কিংটা, উনি যদি এই সাইডে মার্কিংটুকু করতেন তাহলে কিন্তু ওনার আনসারটা আরও সুন্দর হয়। এবং এখানে শেডিংটা যদি একটু ভালো হতো, বা আপনি কালার পেন ইউজ করতেন বা উপরে লিখতেন যে এটা কিসের ফিগার, তাহলে কিন্তু আপনার আনসারটা আরও সুন্দর হয়। আপনি যদি সিলি সিলি কিছু বিষয় কিন্তু আপনার খাতার ইমপ্রেশন, আপনার পরবর্তী নাম্বার আপনাকে অনেক এগিয়ে দেবে। এই এই ছিল আপনাদের সাথে আজকের মতো। তো পরবর্তীতে আপনাদের সাথে
প্রত্যেকটি টপিকস অনুযায়ী এবং বিগত প্রশ্নের সলভ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সকলে ভালো থাকবেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের জানাবেন অফিসিয়ালদের মাধ্যমে, আমরা সমাধানের চেষ্টা করব। ভালোভাবে প্রিপারেশন নেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।